আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব বলয়ে ঢুকে পড়ার পর এখন নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া মিলে যে আন্তর্জাতিক সংস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি পৃথিবীতে কমাতে গঠন করেছে, সেই ব্রিক্সে আর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওতে চীন রাশিয়ার সঙ্গে মাখামাখির একটা জলজ্যান্ত প্রমাণ হাজির করে ঢুকতে চাইছে খলিলুর রহমানের সরকার, তারেক রহমানের সরকার, বাংলাদেশ। সারা পৃথিবী জুড়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে যাতে করে কোনো দেশ ঢুকে না পড়তে পারে, বিশেষ করে ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো দেশ ঢুকে না পড়তে পারে, এবং যদি ঢুকে পড়ে সে দেশে যাতে তাদের যথেষ্ট প্রভাব বজায় থাকে, এ বিষয়গুলো যারা অস্ত্র শস্ত্র, গোয়েন্দা, অর্থ, বিনিয়োগ যে কোনো উপায়ে নিশ্চিত করার বিষয়টি সারা পৃথিবীতে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে, সে দেশটির নাম হচ্ছে রাশিয়া। কাজেই পুতিনের রাশিয়া যে বাংলাদেশে এই যে ব্যাপকভাবে মার্কিন বলয়ে ঢুকে পড়া, বাংলাদেশের বাণিজ্য চুক্তির নামে একেবারে সুতা থেকে বোয়িং বিমান থেকে কামান থেকে জ্বালানি সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিনা শুল্কে বাংলাদেশ ঢুকতে দেবে, এটা একরকম ঠিক করে ফেলা। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হারে করতে করতে বাংলাদেশ যাতে কিছুতেই কমিউনিস্ট চীনের সাথে বন্ধুত্ব করতে না পারে, এ ঘোষণা দিয়ে এখানে আসা, পরিষ্কার যুক্তরাষ্ট্র মনে করছে তারাই বাংলাদেশে সব জিনিস বেচবে, তারাই বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব করবে না করবে ঠিক করে দেবে। এই অবস্থাটা কিছুতেই রাশিয়ার পছন্দ হবার কথা নয়, যেখানে আবার রাশিয়ার বড় ধরনের বিনিয়োগ আছে বাংলাদেশে। রূপপুর পারমাণবিক প্রকল্পটার কথাই ভাবুন। শেখ হাসিনার পুরোটা আমল জুড়ে যে তিনটি দেশ একেবারে হাতে হাত ধরে শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে সবার আগে সমর্থন দিয়েছেন, শেখ হাসিনার ওপর আমেরিকার যে কোনো খবরদারির বিষয়ে একেবারে বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদ জানিয়েছেন, সেই তিনটি দেশ হচ্ছে ভারত, রাশিয়া এবং চীন। এমনকি মনে করে দেখেন যে 2023-এর শেষে 2024-এ শেখ হাসিনার শেষ নির্বাচনটার আগে যখন নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, সেই ধমকাধমকির ধারাবাহিকতায় পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এরা ঘন ঘন এই হুমকি দিচ্ছিলেন যে প্রয়োজনে তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবেন বাংলাদেশের কর্মকর্তা এবং সাংবাদিক সহ সকল পেশার মানুষের প্রতি উপর। বাংলাদেশে ব্যাপকভাবে তারা ভিসা নিষেধাজ্ঞা সহ নানা রকম নিষেধাজ্ঞা পর্যন্ত নিয়ে আসতে পারেন। এমনকি ডোনাল্ড লু 2 দফা বাংলাদেশ সফরে এলেন ওই ধমকটাকে আরো ভয়ের করে তুলতে। তখন ভারত, রাশিয়া, চীন সরাসরি বিবৃতি দিয়ে বলেছিল যে একটি দেশের নির্বাচন ব্যবস্থায় অন্য দেশের হস্তক্ষেপকে এই তিনটি দেশ ভালো চোখে দেখে না, এবং এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদ বা খবরদারি বলে তারা মনে করে। ভারত, রাশিয়া, চীন হচ্ছে তিনটি দেশ যারা প্রথম শেখ হাসিনা 2024-এর নির্বাচনে যখন বিজয়ী হলেন, তখন প্রথম যে তিনটি দেশ পরপর তাকে এই অভূতপূর্ব বিজয়ের জন্য অভিবাদন জানালো, তারা হচ্ছে ভারত, রাশিয়া, চীন। কাজেই এই যে একটা ভারত, রাশিয়া, চীন, এই তিন দেশের সঙ্গে বন্ধুত্ব করে মার্কিন যুক্তরাষ্ট্রটাকে সামলে রেখেছিলেন শেখ হাসিনা এক রকমের, এবং সারা পৃথিবীতে একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নেতা হয়ে উঠেছিলেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে। সেটা শেখ হাসিনা বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানটা পরিষ্কার উপলব্ধি করতে পেরেছিলেন বলেই। এবং বলা হয় যে তাদের পুরনো বন্ধুকে রাশিয়া কখনো ভোলে না। শেখ হাসিনার আমলেই রাশিয়া বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো বিরাট সম্মানজনক প্রকল্প হাতে পায়, এবং সে সময়ও ভারত থেকে, আমেরিকা থেকে চীন, এগুলো তো একটা প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আমেরিকা সেটা একেবারেই পছন্দ করে নাই। কিন্তু শেখ হাসিনা এই প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি বৈচিত্র্যকরণের অংশ হিসাবে গুরুত্ব
গুরুত্বের সঙ্গে এবং একটা আন্তর্জাতিক ভারসাম্য আনতে, মানে কোন দেশে কি কাজ দেবেন এ বিষয়ে একটা ভারসাম্য আনতে সে সময় রাশিয়াকে এই কাজটা দিয়েছিলেন। রাশিয়া শেখ হাসিনার এমন মানে ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সরকার যে তারা কিন্তু 2023-এই রাশিয়ান গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শেখ হাসিনাকে জানিয়েছিল যে শেখ হাসিনা 2024-এর নির্বাচনটা করে ফেলবেন, কিন্তু 6 মাসের মধ্যেই শেখ হাসিনাকে আমেরিকা একটা রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়ে ক্ষমতাচ্যুত করবে। এবং শেখ হাসিনা প্রশাসনের অনেক ঘনিষ্ঠ ব্যক্তিও এই কথাটা বিভিন্ন পরিসরে উল্লেখ করেছেন। আর এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, যেটা নিয়ে রাশিয়ার একটা বড় ধরনের গৌরব আছে, শুধু গৌরবের বিষয় নয়, বাংলাদেশের মতো বঙ্গোপসাগরের কাছে এরকম একটা ভূকৌশলগত এলাকায় এত বড় একটা প্রকল্প করতে পারা রাশিয়ার যে নিরাপত্তা পরিকল্পনা তার সাথেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে যায়। অথচ ইউনূস সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পরেই শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয় সহ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রথম তারা যেই অভিযোগটা নিয়ে আসলেন সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকেই নাকি শেখ হাসিনার পরিবার $5 বিলিয়ন নিয়ে নিয়েছে। তখনই রাশিয়ার রাষ্ট্রদূত রীতিমতো প্রকাশ্যে এসে বলেছিলেন যে আপনারা কি আমাদেরকে পাগল ভাবেন যে একটা প্রকল্প শুরু হলো আর $5 বিলিয়ন দিয়ে দেওয়া হলো। বাংলাদেশে যেই ব্যক্তিটি বাংলাদেশে রিট করলেন এবং এই অভিযোগটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেলেন, তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন, মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ। এখন সেই বিএনপি সরকার বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেখ হাসিনার সাথে পরিকল্পনা হয়ে গিয়েছিল রাশিয়ার, সেটা যাতে রাশিয়া অব্যাহত রাখে এবং বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে কি করে রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদ্যুৎটাকে সংযুক্ত করা যাবে থেকে শুরু করে বাংলাদেশে যে প্রশিক্ষণ কার্যক্রম চলছে যাতে পরে বাংলাদেশের প্রকৌশলীরাই এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারেন, সেটাও যাতে তারা অব্যাহত রাখে। কারণ বিএনপি সরকার $5 বিলিয়ন যে ঘুষ নেওয়ার অভিযোগ, মানে ইউনূস সরকারের আমল থেকে তাদের আমলের মন্ত্রী যেই অভিযোগটা এনেছেন, সেটার মাধ্যমে রাশিয়া মনে করে সরাসরিভাবে রাশিয়ার ভাবমূর্তিতে আঘাত আনা হয়েছে এবং বাংলাদেশ রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমও তখন বিবৃতি দিয়ে বলেছিল যে রাশিয়া কারো হাতে নগদ অর্থ তুলে দেওয়ার কোনো সুযোগ দেয় না। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় সরাসরি যেই কোম্পানি কাজ করে, মানে তাদের রোসাটম, তাকেই টাকা ছাড় করে। কাজেই এ ধরনের গল্প গুজব ছড়িয়ে শুধুমাত্র রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা আর রাশিয়া বাংলাদেশের সম্পর্ক ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছু হচ্ছে না। কাজেই রাশিয়া আসলে তারেক রহমান সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দাওয়াত দিয়ে মস্কো ডেকে নিয়ে যায়নি। রাশিয়া একটা ফাঁদ তৈরি করে রেখেছিল যে মার্কিন বলয়ে এভাবে যে একেবারে হাত পা তুলে ঢুকে যাচ্ছে বাংলাদেশ, সেই দেশটিকে কি করে আবার তাদের একটা প্রভাব বলয়ের ভিতরে নিয়ে আসা যায়। বাংলাদেশে যখন তারেক রহমান সরকার টের পেতে শুরু করেছেন যে তারা সব দিয়ে দেওয়ার পর এখন আমেরিকা আরো চাইছে 1% পাল্টা শুল্ক কমাতে, যখন সব দিয়ে আসা হয়েছে আমেরিকাকে, তখন যুক্তরাষ্ট্র এখন বলছে যে বাংলাদেশে নাকি বাধ্যতামূলক শ্রম দেওয়া হয় কারখানায়, কাজেই তৈরি পোশাকের উপরে 10 থেকে 12% পর্যন্ত আরো শুল্ক তারা আরোপ করতে পারে। এছাড়া তিস্তা ব্যারেজ তারেক রহমান যখন ভাবছেন চীন সফরে দাওয়াত পাওয়ার বিনিময়ে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পটা চীনকে দিয়ে আসবেন, তখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দ্রুত পানি সম্পদ মন্ত্রী অ্যানির কাছে গিয়ে তাকে ধমকেছেন এবং পদ্মা ব্যারেজটা কার কাছে যাচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছেন। রাশিয়া তককে ছিল যে তারা এই খলিলুর রহমানকে কিংবা তারেক রহমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মস্কো পর্যন্ত নিয়ে গিয়ে
প্রথমত, তারা যে অনুরোধটা করছে রূপপুর পারমাণবিক প্রকল্পটা চালিয়ে যাওয়ার, সেটাকে আনুষ্ঠানিক করে নেবে। এর মাধ্যমে ব্রিটেন থেকে শুরু করে বাংলাদেশ কোথাও কখনো আর টু শব্দ উচ্চারণ করার সুযোগ থাকবে না যে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে $5 বিলিয়ন একটা দেশের সরকার প্রধান আর তার পরিবারকে রাশিয়া তুলে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে খলিলুর রহমান রাশিয়া গিয়ে রীতিমতো ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থায় এসসিওর আনুষ্ঠানিক সদস্য পদ পেতে আগ্রহ প্রকাশ করে এসেছেন। ভাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব বলয়ে ঢুকে পড়ার পর এখন নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া মিলে যে আন্তর্জাতিক সংস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি পৃথিবীতে কমাতে গঠন করেছে, সেই ব্রিক্সে আর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওতে চীন রাশিয়ার সঙ্গে মাখামাখির একটা জলজ্যান্ত প্রমাণ হাজির করে ঢুকতে চাইছে খলিলুর রহমানের সরকার, তারেক রহমানের সরকার, বাংলাদেশ। মানে রাশিয়া জানে এসব ঘটনা যে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কানে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র এমন কড়া ব্যবস্থা নেবে, এমন চাপে ফেলবে তারেক রহমান সরকারকে, হয় তারেক রহমান সরকার পড়ে যাবে, রাশিয়ার বন্ধু কোনো সরকার আসবে, রাশিয়া, ভারত, চীন এদের বন্ধু সরকার তো বাংলাদেশে একটা দীর্ঘ সময় ছিল, এরকম কোনো সরকার আসবে, আর না হলে তারেক রহমান সরকারের ওপর এমন চাপ প্রয়োগ করবে যে সে চাপ কাটাতে তারেক রহমান সরকারকে তখন রাশিয়া বা এই বলয়ের দেশগুলোর কাছে এসে আশ্রয় নিতে হবে। কাজে শেখ হাসিনা যে এখন বলছেন দ্রুত দেশে ফিরবেন, সেটার পেছনে যে এই যে ভারত, রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে নিয়ে তারেক রহমান আর খলিলুর রহমানের খেলাটা ক্রমেই গুলিয়ে যাচ্ছে, সেটার একটা ভূমিকা আছে, সেটা বোধহয় যে কোনো আকেলমান মানুষই খুব সহজে বুঝতে পারবেন। বিএনপি সরকারের জন্য আসলে পররাষ্ট্র নীতি গুলিয়ে ফেলার বিষয়টা এটাই প্রথম নয়। একমাত্র ভারত বিরোধিতায় কনস্ট্যান্ট সুদৃঢ় থাকা বিএনপি, যেমন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ভারত সফর করে এসে বলেছিলেন যে পানি বন্টনের বিষয়ে কথা বলতে ভুলে গেছেন, ঠিক তেমনিভাবে চীনের চিরকালের ঘনিষ্ঠ বিশ্বস্ত বিএনপি হঠাৎ করে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় তাইওয়ানের একটা মিশন খুলে বসেছিল বাংলাদেশে। সে সময় বাংলাদেশের এখনকার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন বাণিজ্যমন্ত্রী, তিনি একাই নাকি সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলেছিলেন এবং তার চাকরিটা সে সময় গিয়েছিল। কাজেই বিএনপি যে কার বন্ধু, আসলে পররাষ্ট্র নীতিগুলো বুঝে বন্ধুত্ব করতে যায় কিনা, একের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব করতে হলে পাশাপাশি কি করে বিভিন্ন পরাশক্তিগুলোকে একটির পাশে আরেকটিকে রেখে খেলতে হবে, সেসব বিষয়ে যে ভীষণ অপরিপক্ক, সেটা জেনেই আসলে রাশিয়া, ভারত, চীন কারো পক্ষেই এখন তারেক রহমান সরকারের ওপর ভরসা করা মুশকিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন ভীষণ ক্ষেপে যাবে, আর তারেক রহমান যে আপাতত ভিসার কালো তালিকা থেকে কিছুতেই মুক্তি পাবেন না রাশিয়া, চীনের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে গেলে, সেটাও যে খলিলুর রহমান তারেক রহমানকে বলছেন না, সেটাও একটা বিস্ময় বটে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময়ে এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশির নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে
ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো, প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24শে আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল, তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, দুই বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন, এই খবর চাওয়ার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিং সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচল অবস্থা চলছে। দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো শুরু হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুশিংকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছতে পারেনি। সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24শে আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথা চাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটা পাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরাতন 3টি ইস্যু এবং নতুন এই 2টি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন। কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেল। এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন।
মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যেও বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিরাও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতা কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন, সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকু। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই দুটি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।